সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ইতিমধ্যে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের 7-এর এ চ্যাপ্টার অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 7-এর বি চ্যাপ্টারে। আজকের ক্লাস থেকে আমরা যা শিখব তা হলো ত্রিকোণমিতিক সমীকরণ কি এবং ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, এই ত্রিকোণমিতিক সমীকরণের মুখ্য সমাধান কি, সাধারণ সমাধান কি, প্রতীক সমীকরণ কি এবং সাধারণ সমাধান সূত্র সমূহের প্রতিপাদন। তো শুরুতে আমরা আসি ত্রিকোণমিতিক সমীকরণ কি। এইটাই ত্রিকোণমিতিক সমীকরণ। আমরা জানি f of x equal to 0, এটা একটা সমীকরণকে আমরা এইভাবে প্রকাশ করি। যদি কোনো সমীকরণে এক বা একাধিক ত্রিকোণমিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক অনুপাত বিদ্যমান থাকে, তাহলে ওই সমীকরণকে আমরা বলি ত্রিকোণমিতিক সমীকরণ। তো ত্রিকোণমিতিক সমীকরণ আমরা এখানে যদি লিখি sin x equal to 0, একই রকম ভাবে আমরা এবং লিখতে পারি tan x plus cot x equal to 2। এটাও একটা ত্রিকোণমিতিক সমীকরণ, এটাও একটা ত্রিকোণমিতিক সমীকরণ। তো এটা হলো আমাদের ত্রিকোণমিতিক সমীকরণ। এবার হলো ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান কি। ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান হলো যে যদি কোনো সমীকরণে x হলো এই ত্রিকোণমিতিক সমীকরণের চলক বা অজ্ঞাত রাশি। এখানে x হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। x এর যে সকল মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয় সেটা হলো ওই সমীকরণের সমাধান। যেমন আমরা প্রথম সমীকরণের কথা যদি চিন্তা করি, তাহলে সমাধান কি, x এর যে সকল মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ যে মানের জন্য মান বসালে পরে আমরা বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ লিখতে পারি হয়, সেটা হলো আমাদের সমীকরণের সমাধান। এখানে যেমন আমরা ধরো x ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে sin 0 সমান আমরা জানি 0, তাহলে 0 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 একটা সমাধান। একই রকম ভাবে 180 ডিগ্রি বা যদি পাই বসাই, sin পাই এর মান 0 হয়, সেক্ষেত্রে sin পাই এর একটা সমাধান। আমরা যদি খেয়াল করি যে ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্রের কথা যদি খেয়াল করি, f of x equal to sin x, তাহলে এটার লেখচিত্র আমরা সবাই জানি যে এখানে x equal to যদি 0 বসাই, তাহলে ফাংশনের মান 0 হয়। x equal to 0 হলে f of 0 সমান হয় 0। x equal to যদি আমরা পাই বাই 2 বসাই, তাহলে f of পাই বাই 2 equal to 1। তারপরে x equal to যদি পাই বসাই, আবার হচ্ছে f of পাই সমান 0। তার মানে এর মাঝে অন্যান্য মানসমূহ যদি বসাই, তাহলে এর মাঝামাঝি হয়। আমরা জানি এটার ক্ষেত্রে x এর মান 1 হলে এটার মান সর্বোচ্চ হয়, তাহলে এই লেখচিত্রটা এমন হয়। আবার বিপরীত দিক থেকেও লেখচিত্রটা এমন হয়। তো এইভাবে যদি আমরা লেখচিত্রকে আঁকি, তাহলে এখানে আসে x equal to পাই বাই 2, এখানে x equal to পাই, একই রকম ভাবে এখানে সর্বোচ্চ বিন্দুতে x equal to মাইনাস পাই বাই 2, এটা x equal to পাই। তো এটা একই রকম ভাবে আমাদের এরকম পর্যায়ক্রমিক ভাবে যাবে। তো এখানে আমরা একটু খেয়াল করি যে x equal to 0 হলে পরে f of 0 সমান পাই, x equal to প্লাস পাই হলে 1, x equal to পাই হলে 1। তাহলে x equal to যদি মাইনাস পাই বাই 2 হয়, আমরা জানি sin of মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, সেক্ষেত্রে এখানে প্লাস মাইনাস পাই বাই 2 এর জন্য এখানে প্লাস মাইনাস 1, এখানে পাই এর জন্য 0, একই রকম ভাবে প্লাস মাইনাস পাবে। তাহলে আমরা এখানে খেয়াল করি যে x এর মান 0, প্লাস পাই, মাইনাস পাই, সব ক্ষেত্রে এটার মান 0 হয়। অর্থাৎ sin x ফাংশনের ক্ষেত্রে x এর যে বিন্দুতে ফাংশনটা যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে, ওই সব বিন্দুগুলিতে x এর মানই হচ্ছে এই সমীকরণের সমাধান। তাহলে এখানে আমাদের যদি এরপরে আগাই, তাহলে এটা হবে 2 পাই, এদিকে যদি আগাই এখানে হবে মাইনাস 2 পাই। তাহলে এখানে
2 পাই এরকম ভাবে পর্যায়ক্রমে চলবে। তো এখানে আমাদের একটা এরপরের আলোচ্য বিষয় হলো, তাহলে এগুলি হচ্ছে আমাদের sin x ফাংশন sin x = 0 এই সমীকরণের সমাধান। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হলো মুখ্য সমাধান। মুখ্য সমাধান হলো যে সমাধানগুলি 0 থেকে 2 পাই এর মধ্যে মান বিদ্যমান থাকে সেই সমাধানকে আমরা বলি মুখ্য সমাধান। এখানে 0 x 2 পাই এই ব্যবধির মধ্যে যে সমাধানগুলি হয় সেটাকে আমরা বলি মুখ্য সমাধান। এখানে আমাদের sin x = 0 এই ফাংশনের মানে এই সমীকরণের ক্ষেত্রে আমাদের মুখ্য সমাধান হবে x = পাই। তো এটা হলো আমাদের মুখ্য সমাধান। এখন যদি আমরা আসি সাধারণ সমাধানে, সাধারণ সমাধান কি? যে সমাধানে আমরা এই সমাধানকে যদি কোনো সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি সেটাকে আমরা বলবো সাধারণ সমাধান। যেমন এটাকে যদি আমরা খেয়াল করি যে x = n পাই, এখানে n এর মান যদি বিলংস টু z হয় তাহলে আমরা n এর মান z বলতে আমাদের যদি n এর এই z বলতে হলো z = এটা হলো পূর্ণ সংখ্যার সেট, এখানে -3 -2 -1 0 1 2 ডট ডট। তো এখানে আমাদের তাহলে n এর মান যদি 0 হয়, n এর মান 0 হলে পরে 0 হবে, +1 হলে প্লাস পাই, -1 হলে মাইনাস পাই, তাহলে +-1 এর জন্য প্লাস মাইনাস পাই, +-2 এর জন্য প্লাস মাইনাস পাই, এরকম ভাবে পর্যায়ক্রমে যাবে। তাহলে আমরা সাধারণ সমাধান বলতে বোঝাই যে ত্রিকোণমিতিক ফাংশন যেহেতু পর্যায়বৃত্ত ফাংশন, তাহলে এগুলি যদি ত্রিকোণমিতিক সমীকরণ যদি আমরা প্রকাশ করি তাহলে এই সমীকরণের সমাধানগুলি একটা নির্দিষ্ট ব্যবধি পর পর আবার রিপিট হয়, অর্থাৎ পর্যায়ক্রমিক আসে। এই জন্য এই সমাধানগুলিকে আমরা যদি কোনো সূত্রের মাধ্যমে প্রকাশ করে একবারে প্রকাশ করতে পারি সেটাকে আমরা বলি সাধারণ সমাধান। তাহলে এখানে আমরা sin x = 0 ফাংশন সমীকরণের ক্ষেত্রে সাধারণ সমাধান হবে x = n পাই, n belongs to z। এটা হলো আমাদের সাধারণ সমাধান। এবার আমরা আসবো ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয়ের কতগুলি সূত্র লিখব এবং এই সূত্রগুলির প্রতিপাদন শিখব। এখানে sin θ = 0 হলে θ = n পাই 1 নম্বর। 2 নম্বরে cos θ = 0 হলে θ = 2n + 1 π/2। 3 নম্বরে tan θ = 0 হলে θ = n পাই। 4 নম্বরে sin θ = sin আলফা হলে θ = n পাই +-1 আলফা। 5 নম্বরে cos θ = cos আলফা হলে θ = twice n পাই +-আলফা। 6 নম্বরে আমাদের সূত্র হলো tan θ = tan আলফা হলে θ = n পাই +-আলফা। এখানে n belongs to z। আমরা পূর্বে এই সূত্রগুলি দেখিয়েছি, আমরা এখন এই সূত্রগুলির প্রতিপাদন দেখব। তো এখানে আমরা যদি একটা চিত্র নেই, এখানে x ও y, এখানে আমাদের ox হচ্ছে আদি অক্ষ, এখানে আদি অক্ষ যে কোনো সময়ে এর অবস্থান যদি ওএ হয়, এবার এই ওএ এর উপর pxy যে কোনো বিন্দু হয়, আমরা যদি pxy থেকে ox এর উপর pm লম্ব আঁকি তাহলে এই কোণ যদি থিটা হয়, এখানে এটা হবে y এটা হবে x, এটাকে যদি আমরা r বিবেচনা করি তাহলে আমরা পাই কোণ POM =
theta OM equal to x, PM equal to y আর OP equal to r। তাহলে আমরা পাই কি sin theta equal to 0, which implies sin theta equal to আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব y অতিভুজ r, তাহলে y by r equal to 0, which implies y equal to 0। যেহেতু p বিন্দুটা y equal to 0 অর্থাৎ কোটি শূন্য, সুতরাং p বিন্দুটি কোন অক্ষে অবস্থান করবে? x অক্ষে অবস্থান করবে। ইহা নির্দেশ করে p বিন্দু x অক্ষে অবস্থান করবে। সুতরাং যেহেতু p বিন্দু x অক্ষে অবস্থান করবে, তাই আমরা বলতে পারি কি p বিন্দুর থিটা ইকুয়াল টু কত হবে? হয় 0 হবে, এই দিকে হলে পরে এটা যদি এটা হয় তাহলে এই দিকে হলে বিন্দুটি হবে কি 0, আর এটা যদি এই পাশে আসে তাহলে এটা হবে পাই। অর্থাৎ এটা যদি আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘোরে, বিপরীত দিকে ঘোরে, তাহলে এটা 0 হবে, এটা পাই হবে। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে এটা হবে মাইনাস পাই। তাহলে এটাকে আমরা একত্রে লিখতে পারি প্লাস মাইনাস পাই। তাহলে এটা একবার ঘুরে যদি এই দিকে আবার আসে তখন এটা হয় কি 2 পাই। আবার এটা যদি দিকে ঘুরে এখানে আসে তাহলে মাইনাস 2 পাই। তাহলে একত্রে প্লাস মাইনাস 2 পাই, এটা ইত্যাদি। তো এটাকে যদি আমরা সাধারণ সূত্র দিয়ে প্রকাশ করি তাহলে এখানে হয় থিটা ইকুয়াল টু n পাই, যেখানে n বিলংস টু z, অর্থাৎ n পূর্ণ সংখ্যার সেটের যে কোনো মান যদি হয় তাহলে এটাকে আমরা এই সাধারণ সূত্র দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এবার আমরা দেখাবো যদি সূত্রটা হয় cos theta equal to 0, এখানে cos theta equal to 0 হলে টয়েজেন প্লাস 1 পাই বাই 2। তো এখানে আমাদের cos theta equal to 0, আমরা জানি কি cos theta সমান হলো ভূমি বাই অতিভুজ, তার মানে x বাই r সমান 0, which implies x equal to 0। তাহলে ইহা নির্দেশ করে কি যদি cos theta equal to 0 হয় তাহলে এই pxy বিন্দুটি y অক্ষের উপর অবস্থান করে, অর্থাৎ এখানে অবস্থান করে, না হলে এখানে অবস্থান করে। যদি এখানে অবস্থান করে তাহলে x থিটা ইকুয়াল টু কত হবে? পাই বাই 2। তাহলে ইহা নির্দেশ করে এটা একই রকম ভাবে y অক্ষে অবস্থান করে, তাহলে y অক্ষে অবস্থান করলে এখানে থিটা ইকুয়াল টু হবে হয় পাই বাই 2 হবে। যদি এই দিক বিবেচনা করি, ঘড়ির কাঁটার বিপরীত দিক বিবেচনা করি তাহলে আমরা জানি কোণ হয় ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে যদি বিবেচনা করি তাহলে এটা মাইনাস হয়। তাহলে একবারে এটাকে লিখলে হয় প্লাস মাইনাস। আবার এটাকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে আসে তাহলে 3 পাই বাই 2 হয়, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসে তাহলে মাইনাস 3 পাই বাই 2, তাহলে একবারে প্লাস মাইনাস 3 বাই 2, তাহলে 3 পাই বাই 2 এইভাবে পর্যায়ক্রমে যাবে। তাহলে এইটা দেখো আমাদের পাই বাই 2 এর সব বিজোড় গুণিতক, আর সকল বিজোড় সংখ্যাকে আমরা 2n প্লাস 1 এই আকারে প্রকাশ করতে পারি। তাহলে এই আকারে যদি প্রকাশ করি তাহলে এখানে আসবে 2n প্লাস 1 পাই বাই 2 যোগ n বিলংস টু z। তাহলে আমরা এখানে সূত্রটা পেলাম cos theta equal to 0 হলে theta equal to twice n plus 1 pi by 2 যখন n belongs to z। এটা গেল। একই রকম ভাবে আমরা যদি tan theta equal to 0 বসাই, tan theta equal to 0 হলে theta equal to n pi যখন n belongs to z। তো এখানে sin theta by cos theta equal to 0, which implies sin theta equal to 0, তাহলে theta equal to n pi। তো এখানে আমরা জানি sin theta equal to 0 হলে theta equal to n pi, ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম।
এবার আমাদের 4 নম্বর সূত্র ছিল sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। তো এটাকে যদি আমরা দেখি, এখানে sin থিটা মাইনাস sin আলফা ইকুয়াল টু 0, অর্থাৎ এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে এরকম আসে। তো আমরা জানি কি sin c প্লাস sin c মাইনাস sin b, এই সূত্রটা ইকুয়াল টু 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে 2 cos থিটা প্লাস আলফা বাই 2 sin থিটা মাইনাস আলফা বাই 2 সমান 0, which implies এখানে sin থিটা মাইনাস আলফা বাই 2 cos থিটা প্লাস আলফা বাই 2 সমান 0, হয় sin থিটা মাইনাস আলফা বাই 2 সমান 0। তাহলে এবার আমরা আসি প্রতীক সমীকরণ কি। আমরা ওখানে আলোচনা করছিলাম প্রতীক সমীকরণ হিসাবে একটা সমীকরণকে যদি আমরা উৎপাদক আকারে প্রকাশ করি, তাহলে সেই দুটোকে যদি আলাদা আলাদা সমীকরণে প্রকাশ করি তাহলে প্রত্যেকটাকেই বলা হয় মূল সমীকরণের প্রতীক সমীকরণ। এখানে অথবা এখানে cos থিটা প্লাস আলফা বাই 2 সমান 0, তাহলে এইটা এই সমীকরণের প্রতীক সমীকরণ, এইটা এই সমীকরণের প্রতীক সমীকরণ। সাধারণ সমাধান হলো প্রতীক সমীকরণগুলি আলাদা আলাদাভাবে সমাধান বের করলে যে সমাধান হয় এটাকে একত্রে বলা হয় মূল সমীকরণের সাধারণ সমাধান। তো এখানে sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু হবে থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু এখানে n পাই, which implies theta minus alpha equal to twice n pi, which implies theta equal to twice n pi। এখানে আমরা এটাকে m দিয়ে প্রকাশ করি, তো এখানে m belongs to z। তাহলে আমরা সূত্রটা এইভাবে শিখেছিলাম প্লাস আলফা। এখানে আমরা এটাকে লিখতে পারি থিটা ইকুয়াল টু এই সূত্রের আকারে এসে মাইনাস 1 টু দি পাওয়ার, আমরা জানি মাইনাস 1 টু দি পাওয়ার 2m ইকুয়াল টু প্লাস 1, এই জন্য আমরা এটাকে 2m পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m আলফা এইভাবে লিখতে পারি। একই রকম ভাবে আমরা যদি আসি এখানে, তাহলে থিটা প্লাস আলফা বাই 2 ইকুয়াল টু twice m plus 1 pi by 2, which implies theta plus alpha equal to twice m plus 1 pi, theta equal to twice m plus 1 pi minus alpha, অতএব theta equal to twice m plus 1 pi minus 1 to the power twice m plus 1 alpha। এখানে মাইনাস 1 টু দি পাওয়ার এটা লিখলাম কারণ এর সাথে একটা এটার যোগসূত্র থাকে সেই হিসাবে। তো এখানে আমরা দেখি যে মাইনাস 1 টু দি পাওয়ার বিজোড় মানে হচ্ছে মাইনাস, আর এখানে 1 টু দি পাওয়ার জোড় মানে হচ্ছে প্লাস। আমরা যদি দেখি এখানে প্রথমটার ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 2m পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m আলফা, এইটার জন্য আমরা যদি লিখি যে n জোড় হলে তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, যেহেতু 2m জোড় সংখ্যা তাহলে এখানে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা এটা হয়। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে ছিল থিটা ইকুয়াল টু twice m plus 1 pi plus minus 1 to the power 2m plus 1 alpha, তাহলে n বিজোড় হলে আমরা এটাকে লিখতে পারি থিটা ইকুয়াল টু n পাই এই 2m plus 1 বিজোড় হওয়া মানে হচ্ছে সকল বিজোড় সংখ্যাকে 2m plus 1 দ্বারা প্রকাশ করা যায় আর 2m দ্বারা সকল জোড় সংখ্যাকে প্রকাশ করা যায়। সেই ক্ষেত্রে আমরা n কে n ইকুয়াল টু 2m বসাই, তাহলে এরকম হয় এখানে n ইকুয়াল টু 2m plus 1 বসালে minus 1 to the power n alpha। তাহলে আমরা সর্বশেষ লিখতে পারি
দেখো n জোড় বা বিজোড় হলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু, অর্থাৎ জোড় বা বিজোড় হলে মানে কি, এটা পূর্ণ সংখ্যা হলে, অর্থাৎ n পূর্ণ সংখ্যা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, যেখানে n বিলংস টু z। কত? 21। আচ্ছা, তাহলে এটা প্রমাণিত। আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে হচ্ছে। তো তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।